আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আমি জানাচ্ছি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া, নামাজে জানাজা ও দাফন আজ। এবং রংপুরের মিঠাপুকুরে একদল শিক্ষিত তরুণের নার্সারির চারার চাহিদা বেড়েছে, আধুনিক নার্সারির জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ পরিবারের সদস্যদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদ এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ এবং অতিথিদের সঙ্গে। এর পরপরই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা শহীদ বেদিতে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। বিউগলে তখন বেজে ওঠে করুণ সুর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শহীদ বেদি থেকে নেমে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, সামরিক ও সরকারি কর্মকর্তা, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রয়েছেন তাহফিমুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাহফিমুল, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে বিস্তারিত জানান। 7:30টার পরে বুদ্ধিজীবী কবরস্থানে স্মৃতিসৌধে যে এখানকার রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে যে উন্মুক্ত করা, সাধারণ মানুষের উন্মুক্ত করা হয়েছে, এরপর থেকেই কিন্তু এক প্রকার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই বুদ্ধিজীবী কবরস্থানে স্মৃতিসৌধ। এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা বলছেন যে 1971 সালের 14ই ডিসেম্বর স্বাধীনতার ঠিক 2 দিন আগে যেভাবে এই দেশের মানুষকে, বুদ্ধিজীবীদেরকে, শিক্ষক থেকে শুরু করে সব পেশা যারা আর বুদ্ধিজীবী রয়েছেন তাদেরকে হত্যা করে এক প্রকার মেধাশূন্য করতে চেয়েছিল দেশ। এরপর থেকেই কিন্তু এক প্রকার বৈষম্যের শিকার হয়ে আসছে পুরো বাংলাদেশ। সেই 53 বছর পর 24-এর এই আন্দোলনে সেই কাঙ্ক্ষিত একটা যাত্রা তারা হয়েছে। এরপর তারা বলছেন, রাজনৈতিক দলের নেতারা বলছেন যে এই অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু যে বৈষম্য ছিল এতদিনে 53 বছরে, সেই বৈষম্য দূরীকরণ হবে। এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এসেছেন। কিছুক্ষণ আগে দেখেছি রিজভি এসেছেন, সালাউদ্দিন কাদের এসেছেন এবং গণফোরামের আমরা দেখেছি পিপলস পার্টি, ন্যাশনাল ডেমোক্রেট অ্যান্ড পার্টির নেতাকর্মীদেরকে দেখেছি তারা এসেছেন। এবং উদীচী শিল্পগোষ্ঠী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়কে দেখেছি, ওপেন বিশ্ববিদ্যালয়, তারাও এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তারা সবাই এক কথাই বলছেন যে 24-এর যে গণঅভ্যুত্থান, জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান রয়েছে, এর গণঅভ্যুত্থানে একইভাবে কিন্তু বুদ্ধিজীবীদের কিন্তু একইভাবে মেধাবীদেরকে বেন্ধাশূন্য করার চেষ্টা করা হয়েছিল। এ ছিল আমার কাছে সর্বশেষ। তাহলে আপনাকে ধন্যবাদ। শহীদ বুদ্ধিজীবী দিবসে কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি। সেখানে আছেন রাহুল রায়, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, বিএনপি নেতারা কখন পুষ্পস্তবক অর্পণ করবেন? হ্যাঁ রাহুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? রাহুল? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বিএনপি নেতারা কখন পুষ্পস্তবক অর্পণ করবেন? সোহেল ফয়সাল, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে কিন্তু শুরু হয়েছে জাতির যে শ্রেষ্ঠ সন্তান 1971 সালের এই দিনে যারা শহীদ হয়েছিলেন, জাতিকে মেধাশূন্য করতেই কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যাযজ্ঞ চালিয়েছিল। জাতির সেই মেধাবী সন্তান, সূর্য সন্তানদের কিন্তু প্রতি বছরই শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং আজকেও এর ব্যতিক্রম নয়। সকাল থেকে এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান কিংবা বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যাই বলি না কেন, সেখানে সর্বস্তরের মানুষ এবং রাজনীতিবিদরা শ্রদ্ধা জানাচ্ছেন। মাননীয় প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির যে প্রতিনিধি দল তাদের আসার কথা রয়েছে। আমাদেরকে সময় দিয়েছিল সকাল 9টা এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তারা একদম কাছাকাছি চলে এসেছেন। তবে এরই মধ্যে কিন্তু দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আসলে বাংলাদেশের গণতন্ত্রর জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই শহীদ বুদ্ধিজীবীরাই কিন্তু প্রেরণা এবং তাদের যে আদর্শ, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে, তাদের যে আদর্শ ছিল সেটিকে বাস্তবায়ন করতেই তারা লড়াই চালিয়ে যাবেন এবং রাজনৈতিক দলগুলোকেও ঐক্যবদ্ধ থাকতে হবে যেন দেশকে সুন্দর এবং সমৃদ্ধভাবে এগিয়ে নেওয়া যায়, একটু সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায়। তবে বিএনপির যে মূল প্রতিনিধি দল, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা রওনা হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তারা এখানে আসবেন এবং শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাবেন এবং প্রতি বছরই যেমনটি হয় যে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর পরে কিন্তু দলের পক্ষ থেকে কথা বলেন এবং হয়তোবা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 76 বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রথম নামাজে জানাজা আজ সকাল 10:30টায় বাংলা একাডেমিতে। বাদজোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যায় নেত্রকোনায় মায়ের পাশের কবরে দাফন করা হবে। কবি হেলাল হাফিজকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান নোনা জলের কাব্য প্রচার হবে আজ দুপুর 1:25 শাকের আদনানের রিপোর্ট। 5 দুপুরের নির্জনতা খুন করে দুপুরবেলায় অনন্ত লোকে পাড়ি জমালেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। কয়েক বছর ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগের সুপার হোমের টয়লেটে পড়ে মাথায় আঘাত পান হেলাল হাফিজ। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন কবি হেলাল হাফিজ। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।
লড়াই সংগ্রামে প্রেমে বিরহে দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ করেছেন পাঠক হৃদয়ে। নিষিদ্ধ সম্পাদকের মতো অগ্নুৎসব কবিতাও শরীরে রন্ধে রন্ধে আগুন জ্বেলে দেয়। কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণ অভ্যুত্থানের মতো প্রেক্ষাপটে নয়, যে কোনো অন্যায় শোষণে অবিচারে হেলাল হাফিজের উচ্চারণ বারবারই হয়েছে সরব। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। যে জলে আগুন জলে কাব্যগ্রন্থ হেলাল হাফিজকে দিয়েছে অসামান্য খ্যাতি। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। 2012 সালে ওই কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সবশেষ 2019 সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলা সাহিত্যে বিরল। 2013 সালে তিনি বাংলা একাডেমির পুরস্কার পান। কোন কোন প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়। নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে 1948 সালের 7 অক্টোবর জন্মগ্রহণ করেন হেলাল হাফিজ। 1965 সালে নেত্রকোনা দত্ত হাইস্কুল থেকে মাধ্যমিক ও 1967 সালে নেত্রকোনা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন হেলাল হাফিজ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। 2018 সালে প্রথম কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, বর্তমানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জড়িয়ে যান রাজনীতিতে। গ্রেপ্তারের পর পুলিশের নির্মম নির্যাতনের ব্যথা বয়ে বেড়াচ্ছেন এখনও। জেলখানায় বিডিআর বিদ্রোহী সাজাপ্রাপ্ত সদস্যদের আন্তরিকতা ও সেবা তাকে জেল জীবনের একাকিত্ব কাটাতে সহায়তা করেছিল। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ প্রতিবেদন। তরুণ রাজনীতিবিদ রাশেদ খানের রিমান্ড ও জেল জীবনের কথা জানাচ্ছেন মাসরুর শাকিল। নিম্নবিত্ত পরিবারের মেধাবী সন্তান রাশেদ খান পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে। সরকারি চাকুরিতে কোটা সংস্কারে 2018 সালের প্রথম আন্দোলনে জড়িয়ে আওয়ামী সরকারের রোষানলে পড়েন। গ্রেপ্তার হয়ে শিকার হয়েছিলেন নির্মম পুলিশি নির্যাতনের। এডিসি ইস্তিয়াক সাইবার ক্রাইম ইউনিটের একটি ইউনিটে তিনি দায়িত্বে ছিলেন। তার রুমে আমাকে ঢুকাল। তো তার রুমে ঢুকানোর সাথে সাথে তিনি মানে চেয়ারে বসেছিলেন টেবিলের সামনে। তিনি চেয়ার থেকে উঠে এসেই আমার অন্ডকোষে লাথি মারলেন, মুখে গায়ে ঘুষি, মানে লাথি যা খুশি তাই করতে থাকলেন। মানে কোনো প্রশ্ন করে না, কিচ্ছু না, জাস্ট একটা কথা বলেছিলেন যে চেয়ারে তো চোরের মতন, তোর কত বড় ক্ষমতা, তুই শেখ হাসিনাকে কটূক্তি করেছিস। একজন এসআইকে বললো যে আমার হাতটা বাঁধার জন্য, এবং আমার চোখ বাঁধলো, আমার মুখ গামছা দিয়ে বাঁধলো, চোখ এবং মুখ দুটাই বাঁধার পরে পুলিশের যে বড় মোটা লাঠি সেটা দিয়ে আমাকে লাগাতার মারলেন। প্রায় আমার যতদূর মনে পড়ে যে 1/2 ঘন্টা মতন আমাকে একটানা মারলেন। আমি যতবার পড়ে যাচ্ছি, অজ্ঞান হচ্ছে, আমাকে ততবার তুলছে আর মারছে। আমি যখন দাঁড়াতে পারছি না তখন আরো বেশি মারছে। আমার বাবা কত স্বপ্ন দেখাচ্ছিল আমার সন্তানের মুক্তির দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলেন রাশেদের মা। ফ্যাসিস্ট সরকারের ভয়ে বেশিরভাগ মানবাধিকার বুদ্ধিজীবী তার পাশে সে সময় দাঁড়ায়নি বলে অভিযোগ করেন তিনি। আসিফ নজরুল স্যার ছাড়া ওইভাবে কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারা এখন কেউ কেউ উপদেষ্টা হয়েছেন। আরেকজন মানুষ আমার মার পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাফরুল্লাহ স্যার, ব্যারিস্টার মইনুল ইসলাম এবং কামাল হোসেন স্যার তারা সিদ্ধান্ত নিলেন যে তারা কোর্টে যাবেন, নিম্ন আদালতে। তো তারা নিম্ন আদালতে আমার মা সহ আমাদের পরিবারের যারা ছিল তাদের সাথে গেলেন। ছাত্র অবস্থায় জীবনের প্রথম জেল অভিজ্ঞতা দুর্বিষহ হলেও বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কিছু সদস্যের আন্তরিকতা তার বন্দী জীবনে কিছুটা স্বস্তি দিয়েছিল। জেলের ভিতর দেখেছি যে বিডিআর ভাইটা কত কষ্টে আছে। আমি চাই যে তাদের জামিন দেওয়া হোক। তারা শুধুমাত্র জামাত শিবির করার কারণে তাদেরকে এইভাবে আসলে জেলে বন্দী করে রাখা হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদের দাবি, কোটা সংস্কারে তাদের আন্দোলনের ধারাবাহিকতায় 24 জুলাই আগস্টে নতুন এক আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিদায় নিয়েছে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলেও মনে করেন রাশেদ খান। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 9 বছর আগে রংপুরের মিঠাপুকুরে একদল শিক্ষিত তরুণ কৃষকের ফসল ফলানোর সময় বাঁচাতে এবং ভালো ফলনের নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠা করেছিলেন আধুনিক নার্সারি। গুণগত মান বজায় রাখায় দেশের সব অঞ্চলের কৃষকের কাছে নার্সারিতে উৎপাদিত চারার চাহিদা বেড়েছে। তারই ধারাবাহিকতায় সেই নার্সারি সম্প্রসারিত হয়েছে বহু গুণে। উদ্যোক্তারা বলেছেন, সবজি ফসলের আধুনিক নার্সারির জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ।
গুণগত মানসম্পন্ন চারা পেলে কৃষকের যেমন চারা উৎপাদনের জন্য অতিরিক্ত সময় নষ্ট হবে না, চারার মান নিয়েও থাকবে না কোনো সংশয়। এই চিন্তা থেকে 2015 সালে রংপুরের মিঠাপুকুর উপজেলার মলংহাট গ্রামে গড়ে তোলা হয় সবজি ফসলের এক আধুনিক নার্সারি। আমাদের এখন শুধু পলিশেড আছে 5 একরে। আগে আমরা 278 একর জমিতে চারা সরবরাহ করতাম অ্যানুয়ালি, এখন সেটা প্রায় 8000 হেক্টর জমিতে আমরা। তখন আমাদের চারার প্রোডাকশন ক্যাপাসিটি ছিল হলো 8 লাখ, বাট এখন প্রায় 68 লাখ পার মান্থ। জলবায়ু পরিবর্তনের এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে বাণিজ্যিক উদ্যোক্তা থেকে সাধারণ কৃষক সবার কাছেই সুস্থ চারার চাহিদা বাড়ছে। তবে উদ্যোক্তারা বলছেন এক্ষেত্রে প্রয়োজন সরকারের নীতি সহায়তার। শেড নেট, ইনসেক্ট নেট, পলিফিল্ম বা মালসিং ফিল্ম, তো এই জিনিসগুলো সবই কিন্তু ইম্পোর্ট হয়ে আসে। ভেরি ইন্টারেস্টিংলি এটা কিন্তু এগ্রিকালচার প্রোডাক্ট হিসেবে ইম্পোর্ট হয় না, যাতে আমাদের এখানে প্রায় ডিউটি দিতে হয় হলো 89.32%। আমরা বলি এটাকে এগ্রিকালচার পণ্য হিসেবে দেওয়া হোক, যে ডিউটি ফ্রি করে দেওয়া হয়ে যাক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য এগ্রিকালচার। কৃষিতে প্রযুক্তির বিকাশ ঘটলেও এখনো পর্যন্ত দেশে সুস্থ বীজ এবং চারার সংকট রয়ে গেছে। জলবায়ুর অভিঘাত এই সংকটকে আরও প্রকট করে তুলছে। এরকম প্রতিষ্ঠানগুলো এই জাতীয় সুস্থ সবল চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে সরবরাহের যে উদ্যোগটি নিয়েছে তা ইতিমধ্যে দেশব্যাপী সাড়া ফেলেছে, যা আগামীর কৃষির জন্য অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে। রংপুরের রানীপুকুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। কুড়িগ্রামে তীব্র শীত ও ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কুড়িগ্রামের আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শ্যামল ভৌমিক। তিনি আছেন ধরলা সেতু এলাকায়। শ্যামল, শীতে মানুষের জীবনযাত্রার কেমন প্রভাব ফেলছে? আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু কুড়িগ্রামে শীত ব্যাপক আকারে শীত পড়ছে এবং ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষজন পড়েছে চরম বিপাকে। এই দিনের সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পথ, মাঠঘাট। আর সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কুড়িগ্রামের 16টি নদ নদী বেষ্টিত 3 শতাধিক চর ও দ্বীপচরের শ্রমজীবী ও অভাবী মানুষজন। তারা গরম কাপড়ের অভাবে নিদারুণ কষ্টে আছে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয়ের জন্য 27 লক্ষ টাকা এবং 12,000 কম্বল পাওয়া গেছে, যা 9 উপজেলায় অভাবী মানুষজনের মাঝে বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছিল। এই ছিল কুড়িগ্রামের শীত পরিস্থিতির সর্বশেষ অবস্থা। শ্যামল, আপনাকে ধন্যবাদ। সারা দেশে মুক্তি পেয়েছে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী সিনেমা 840 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে এই চলচ্চিত্র। হলগুলো দর্শকে পরিপূর্ণ। সুলতানা হিমুর রিপোর্ট। তারা নির্ধারণ করে 2007 সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাটক 420-এর ধারাবাহিকতায় নতুন রূপে ফিরল এর সিকুয়েল। তবে এবার সিনেমা রূপে মুক্তি পেল মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী চলচ্চিত্র 840। সামনের ইলেকশনে আপনার বড় অপোনেন্ট কিন্তু 840 চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। মুক্তির প্রথম দিনেই হলগুলোতে দর্শকের ব্যাপক উপস্থিতি। গল্প ও নির্মাণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। একটা লার্নিং ছিল, মানে বর্তমান প্রেক্ষাপট নিয়ে ছবি কেমন লাগছে এটা জানার থেকে এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে। এই ফজলুর রহমান বাবুর ডাঙ্কির ছেলেটা খুব ভালো লেগেছে। প্রথম দিনেই হল পরিদর্শন করেন সিনেমার কলাকুশলীরা। চলচ্চিত্রটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তারা। আমাদের বেশিরভাগ কাজে আসলে ইমপ্রেস টেলিফিল্ম থাকে, সবসময় থেকে আসছে। 420 সাথে যেহেতু উনারা ছিলেন, 840 সাথে ওনারা থাকবেন এবং আশা করছি ফিউচারেও আমরা যখন ভালো কোনো কাজ করতে যাব তখন ওনারা আমাদের সাথে সবসময় থাকবেন। সিনেমাটা করে আমরা খুব মজা পেয়েছি। ডিরেক্টর থেকে শুরু করে যারা যারা কলাকুশলী ছিল বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল তারা খুবই আরামসে আমরা কাজটা করেছি। সারা দেশে 15টি হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্র 840।
সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদে এখন কিছুক্ষণের বিরতি। সংবাদে আরো একবার আমন্ত্রণ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশটির মধ্যপন্থী নেতা ফ্রাঁসোয়া বায়রুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ফ্রাঁসোয়াকে নিয়ে চলতি বছরেই 4 জন প্রধানমন্ত্রী দেখল ফ্রান্স। 73 বছর বয়সী ফ্রাঁসোয়া ফ্রান্সের ডেমোক্রেটিক পার্টির নেতা। তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ম্যাক্রো 2017 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ফ্রাঁসোয়া বায়রুকে তার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। এর আগে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাও শহরের মেয়রও ছিলেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে ইলিশ শূন্য মাছঘাট এখন দেশীয় মাছের দখলে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ছিল 22 দিন। এখন পর্যন্ত ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর মৎস্য আড়তে রূপার ইলিশের দেখা মিলছে না। মাছঘাটে যে পরিমাণ ইলিশ আসছে তা সাইজে ছোট এবং দাম অনেক বেশি। মুর্শিদ আলমের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট। প্রতিদিনই এই ঘাটে ট্রলারে ইলিশ সহ নানা জাতের মাছ নিয়ে আসেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ ছাড়া অন্য সব প্রজাতির মাছ। নদীর ভিতরে কোনো ইলিশ মাছ নাই গা, শুধু ফাঙ্গাস মাছ আর আমনের আইর মাছ পায়। শুধু অনেক কিছু পাওয়া যায়, গাঙ্গে নাই ইলিশ মাছ, অনেক গাঙ্গে নাই। ইলিশ মৌসুমের শেষ দিকে ইলিশের দাম ক্রেতাদের নাগালের বাইরে। চাঁদপুরে ইলিশ কিনতে আসা ক্রেতারা এখন ভিন্ন প্রজাতির মাছ কিনছেন। যে ইলিশ মাছ না পেয়ে, কারণ দীর্ঘদিন তো মাছ ধরা বন্ধ ছিল, তো ভাবছি যে হয়তো বা বড় বড় মাছ পাবো, কিন্তু ওই তুলনায় বড় মাছ তো নাই, ছোট মাছের দাম অত্যাধিক। ইলিশের সরবরাহ কম থাকায় ইলিশের দামও চড়া বলে জানান ব্যবসায়ীরা। বর্তমানে ইলিশ নাই মাছঘাটে। আজকে আধা কেজি ওজনের 500 গ্রামের সাইজের ইলিশ 1300 টাকা কেজি বিক্রি হয়েছে। যে মাছটা পাওয়ার কথা, সেই মাছটা আর আমরা এখনো পাই নাই। আর নিষেধাজ্ঞা শেষে ইলিশ সাগর থেকে এসে ডিম ছেড়ে আবারও সাগরে চলে গেছে, তাই অন্য প্রজাতির মাছের উৎপাদন বেড়েছে। জোয়ার ভাটা এবং অমাবস্যা, পূর্ণিমার ইত্যাদি সম্পৃক্ততা খুবই কম, যে কারণে 22 দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষের সময়টিতে পদ্মা, মেঘনা ইত্যাদি অঞ্চলে ইলিশ কম পাওয়া গেলো। এই সমস্ত অন্যান্য মাছ বেশি পাওয়া যাচ্ছে, এটাই স্বাভাবিক। অর্থাৎ কিনা যে নিষেধাজ্ঞাগুলি ছিল তার কারণে এই সমস্ত অঞ্চলের জীববৈচিত্র্য কিছুটা হলো সমৃদ্ধ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পানি নিষ্কাশনের নালা দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতায় কুষ্টিয়ায় 510 একর জমি। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় হুমকিতে খাদ্য নিরাপত্তা। স্থানীয়দের অভিযোগ, দাবি জানালেও দীর্ঘদিন এই ভোগান্তি নিরসনে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কোনো বিভাগ। তবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ যেমন বাড়ছে, তেমনি দখল দূষণে কমেছে জলাধার সহ খাল নালা। ফলে জলাবদ্ধতা সহ নানান দুর্ভোগে নাজেহাল জনজীবন। অব্যবস্থাপনা ও দূষণে স্থায়ী জলাবদ্ধতায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দালালপুর, সটকি, শিলাইদহ সহ বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ ও জমি। নালা ভরাট করে কেউ গড়েছেন বসতি, আবার বাঁধ দিয়ে অনেকেই করছেন মাছ চাষ। রাস্তা ব্লক করে ফেলেছে পথটা, ওই জন্য পানি বাড়ায় না, এখন এই বিলটা শুকায় না। মাঠে ফসল খুব ভালো হয় না, 1 বছর ধান হয়, শাক মাছ তুলে মানুষ খাচ্ছে। আমাদের খাল বিল হলে পরে সব থেকে ভালো হয়। আমার প্রয়োজন হলে খালের, খাল হলে পরে 2-3 দিন ধান আমরা আবাদ করা যায়। এতে প্রতি বছর ব্যাহত হচ্ছে প্রায় 20 কোটি টাকার শস্য উৎপাদন। সাময়িক জলাবদ্ধ থাকে, অর্থাৎ এখানে আমরা রবি মৌসুমে আমরা ফসল ফলাইতে পারি, কিন্তু রবি মৌসুম ব্যতীত বাকি যে 2 মৌসুম, খরিফ 1 খরিফ 2, এতে কোনো ফসল হয় না। তবে খাল খনন সহ পানি নিষ্কাশনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। যেসব জায়গায় জলাবদ্ধতা রয়েছে সেগুলো নিয়ে আমরা কার্যকর ভূমিকা রাখার জন্য বিএডিসি তারা যে আমাদের যে সেচ প্রকল্পগুলি আছে বা সেচ কার্যক্রম,
এগুলো আরও বেশি জোরদার করে যেন আগামীতে এই জলাবদ্ধতাটা না হয়। শুধু আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে খাল খননে কার্যকর ব্যবস্থার দাবি ভুক্তভোগী হাজারো মানুষের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়। প্রেম ও দ্রোহের অনবদ্য উচ্চারণের কবি হেলাল হাফিজের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া, নামাজে জানাজা ও দাফন আজ। এবং রংপুরের মিঠাপুকুরে একদল শিক্ষিত তরুণের নার্সারির চারার চাহিদা বেড়েছে, আধুনিক নার্সারির জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।